দুর্নীতির সাথে যুক্ত হতে না পারলে আপনাকে পথের ধারে বসে থাকতে হবে, প্যানেলভুক্ত হয়েও চাকরি পাবেন না। সেই জন্য এখানে মেধা এবং শ্রমের ডেড বডি পড়ে আছে দেখতে পাচ্ছেন। ওইদিকে মানে মেধা এবং শ্রমের মানে শহীদ বেদিতে মাল্যদান করা হয়েছে। এখানে হাঁড়ি কাঠে এই রাজ্যের মানুষকে চড়ানো হয়েছে, যারা যোগ্য মানুষ, যারা আইন মেনে চলেন, সেই সব মানুষকে চড়ানো হয়েছে। এখানে হাঁড়ি কাঠে এই রাজ্য সরকার চড়িয়েছে এবং ওখানে কিছুক্ষণ আগেই বাংলার মেধা এবং শ্রমের শ্রদ্ধানুষ্ঠান হয়েছে। মননে মেধা চরণে ঘাম, বাংলা খোঁজে শ্রমের দাম, তাই প্রতিবাদ থামছে না, থামবে না, থামছে না, থামবে না। খেলছো খেলা ঘোলা জলে, শ্রমের মূল্য চিবিয়ে খেলে এই সরকার হায় 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 হায়। এই রাজ্যে দৈনিক মজুরি যেখানে 400 টাকা, সেটা তামিলনাড়ু, উড়িষ্যা, বিহার ইত্যাদি জায়গায় দৈনিক 1000 টাকা। বাঙালি শ্রম সস্তা, এখন গোটা দেশের মধ্যে সব থেকে সস্তা শ্রমিক হচ্ছে বাংলায় পাওয়া যায়। বাংলার মেধাকে শেষ করে দেওয়া হয়েছে। এরপরে বাঙালি জাতির অস্তিত্ব বেঁচে আছে কি? এরপরেও যদি উনি বাঙালির অস্মিতা নিয়ে গর্ব করেন। আজকে 21শে জুলাই এবং এখানে আমরা যে দাঁড়িয়ে রয়েছি শহীদ মিনারের একদম সামনে, কয়েকশো হাত দূরেই আমরা যদি দেখি যে 21শে জুলাই শহীদ তর্পণ উদযাপন করছে তৃণমূল কংগ্রেস, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চে একদম অন্যরকম ছবি। এখানেও শহীদ তর্পণ হচ্ছে, কিন্তু কিসের শহীদ তর্পণ হচ্ছে? শ্রম, মেধা, আমাদের রাজ্যের শ্রমের আজকে শহীদ তর্পণ হচ্ছে। আপনাদের যে ছবি দেখাবো যে দুর্নীতির হারিকাট কার্যত বারবার সংগ্রামী যৌথ মঞ্চ যার প্রতিবাদ জানিয়েছে এই রাজ্যে যে এত দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুর যে তারা প্রতিবাদ জানিয়েছে, আজকে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে তর্পণ অর্থাৎ শ্রাদ্ধা অনুষ্ঠানে আমরা যেরকম ছবি দেখতে পাই ঠিক সেরকম ছবি, এবং মঞ্চের ওপর প্রতীকী মৃতদেহ পড়ে রয়েছে এবং সেই মৃতদেহ শ্রম এবং মেধার, এবং পোস্টারে লেখা রয়েছে বাংলার মেধা ও শ্রমের শ্রাদ্ধা অনুষ্ঠান। কয়েকশো মিটার দূর থেকে এই মুহূর্তে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যাকে বলা হয় যে একেবারে যুব নেতা, তিনি বক্তৃতা দিচ্ছেন। কিন্তু এই মুহূর্তে বাংলার যুবরা, তাদের কাছে কাজ নেই, তাদের কাছে শ্রম নেই, বেতন নেই দিনের পর দিন। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব, সকলে রয়েছে। কি বলবেন যে আজকে আপনারা এখানে এইরকম ভাবে শহীদ তর্পণ করছেন, আজকের দিনটা 21শে জুলাইকেই বেছে নিলেন? 21শে জুলাই আমরা মনে করছি যে এই দিন আসলে বাংলার শ্রম এবং মেধা এরকে শহীদ করা হয়েছে। শ্রমের ব্যাপারটা হচ্ছে আমরা বলছি যে আমরা এখানে ডিএ নিয়ে যে আন্দোলন করছি সেটার সঙ্গে রাজ্যের মজুরি, শ্রম সমস্ত বিষয়ে জড়িত। এই রাজ্যে দৈনিক মজুরি যেখানে 400 টাকা, সেটা তামিলনাড়ু, উড়িষ্যা, বিহার ইত্যাদি জায়গায় দৈনিক 1000 টাকা। তার কারণ হচ্ছে যে অন্যান্য রাজ্যে তারা এআইসিপিআই অনুযায়ী সেই সরকারগুলো ডিএ দিতে বাধ্য হয়, এবং সেই কারণেই হচ্ছে সেখানে যে বেসরকারি মালিক তারাও 1000 টাকা, 1200 টাকা দৈনিক মজুরি দিচ্ছে। এইটা না হওয়ার জন্যে আজকে যে মুখ্যমন্ত্রী বাঙালি বাঙালি করে চিৎকার করছেন, উনি তো জানেন যে পশ্চিমবঙ্গে বাঙালি এবং কলকাতায়, প্রপার কলকাতায় বাঙালি আজকে সংখ্যালঘু, এবং সেই পরিযায়ী শ্রমিক যারা সরকারি হিসেবে 56 লক্ষ পরিযায়ী শ্রমিক, যাদের ওপরে পরিবার ধরলে 3 কোটি মানুষ প্রায় পরিযায়ী শ্রমিকের ওপরে নির্ভরশীল, উনি তাদের বাঁচাতে পারছেন না, অথচ দোষ দিচ্ছেন অন্য রাজ্যের যারা শ্রমজীবী মানুষ রয়েছে। তো আমরা এই বিভাজনের বিরুদ্ধে শ্রমজীবী মানুষের মধ্যে, এবং আসল বিভাজনটা রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন, এবং পাশাপাশি মেধা শিক্ষক যারা নিজেদের মেধায় চাকরি পেয়েছিলেন, মুখ্যমন্ত্রী এবং তার দলবলের চুরির কারণে আজকে বিনা দোষে তাদের চাকরি চলে গেছে 17,000 শিক্ষাকর্মীর। সেইখানে মেধা এবং যারা চাকরি প্রার্থী তারা চাকরি পাচ্ছেন না, যারা পিএইচির অস্থায়ী কর্মী তারা মজুরি পাচ্ছেন না, দৈনিক মজুরি 1% ডিএ বাড়লে 6 টাকা দৈনিক মজুরি বাড়ে, উনি ডিও বাড়াবেন না, দৈনিক মজুরিও বাড়াবেন না। এই সমস্ত জায়গা থেকে আমরা আজকে 21শে জুলাই পশ্চিমবঙ্গের মানুষকে জানাতে চাই যে এই শহীদ দিবসটা আসলে বাংলার শ্রম এবং মেধার যে হত্যা করেছে এই সরকার, তার শহীদ দিবস। আপনাদের আরও একটা জিনিস জানিয়ে রাখি যে ভীষণ অদ্ভুতভাবে আমাদের চ্যানেল আজকে সকালে কভার করছিল যারা এসেছে 21শে জুলাইয়ের মঞ্চে, এরকম ছেলে মেয়ে রয়েছে, তার মধ্যে যে এমএ পাশ করেছে 3 বছর ধরে পশ্চিমবাংলার বুকে চাকরি পায়নি, তারা আজকে শহীদ তর্পণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনতে এসছে। এইটা পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। একটা কাজ করতে পেরেছেন, সেটা হচ্ছে যে মানুষকে যোগ্যতা ভুলিয়ে তার কি যোগ্যতা আছে সেটাকে ভুলিয়ে দিতে পেরেছেন। এটা মোটামুটি গোটা বাঙালি জাতির স্বার্থে করা হয়েছে। ওই যে মাস্টার ডিগ্রি পাস করা ছেলেটার কথা বললেন, তার তো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার সময় সে এসছে কি না, সে এখন ভাতাজীবী হয়ে অনুপ্রেরণা নিতে এসছেন এখানে, যে ওই অনুপ্রেরণা নিয়ে যদি কোনো রকমে কাটমানি শিল্পের মধ্যে ঢোকা যায় তাহলে মোটামুটি বেঁচে পড়তে থাকা যাবে। এই যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, আমরা বলছি যে এটাই তো বাঙালির
মেধা এবং শ্রমকে যে হত্যা করা হয়েছে তার পরিণতি বাঙালি জাতি দেখছে। বাংলার মেধা আজকে শেষ হয়ে গেছে, কোনো মেধাবী ছেলের বাংলাতে স্থান নেই। আপনি যদি মেধাবী হন, যদি চাকরি পেয়ে থাকেন, এখানে চাকরি চলে যাবে, বা দুর্নীতির সাথে যুক্ত হতে না পারলে আপনাকে পথের ধারে বসে থাকতে হবে, প্যানেলভুক্ত হয়েও চাকরি পাবেন না। সেই জন্য এখানে মেধা এবং শ্রমের ডেড বডি পড়ে আছে দেখতে পাচ্ছেন। ওইদিকে মানে মেধা এবং শ্রমের মানে শহীদ বেদিতে মাল্যদান করা হয়েছে। এখানে হাঁড়ি কাঠে এই রাজ্যের মানুষকে চড়ানো হয়েছে, যারা যোগ্য মানুষ, যারা আইন মেনে চলেন, সেই সব মানুষকে চড়ানো হয়েছে। এখানে হাঁড়ি কাঠে এই রাজ্য সরকার চড়িয়েছে। এবং ওখানে কিছুক্ষণ আগেই বাংলার মেধা এবং শ্রমের শ্রদ্ধানুষ্ঠান হয়েছে। সমস্ত কিছু কমপ্লিট। এরপরে কিছুদিন পরে এই গঙ্গাতে গিয়ে পরে মুখ্যমন্ত্রী বাঙালি জাতিকে তর্পণ করলে পরেই নদী বেয়ে বেয়ে বঙ্গোপসাগরে গিয়ে বাঙালি জাতির অস্তিত্ব শেষ হবে। এই মেধা এবং শ্রমটাই হচ্ছে বাঙালি জাতিকে গোটা পৃথিবীতে পরিচয় দিয়েছে। বাঙালি শ্রম সস্তা, এখন গোটা দেশের মধ্যে সবথেকে সস্তা শ্রমিক হচ্ছে বাংলায় পাওয়া যায়। বাংলার মেধাকে শেষ করে দেওয়া হয়েছে। এরপরে বাঙালি জাতির অস্তিত্ব বেঁচে আছে কি? এরপরেও যদি উনি বাঙালির অস্মিতা নিয়ে গর্ব করেন, আমরা বলবো রাজ্যের মানুষের যদি শহীদ দিবস পালন করার কিছু থেকে থাকে, তাহলে এই বাঙালি জাতির মেধা এবং শ্রমের শহীদ দিবসই উদযাপন করা প্রয়োজন। এই দুটো বাঁচলে পরে বাঙালি জাতি বেঁচে থাকবে। আমি যখন দাদার সঙ্গে কথা বলছি তখন আমার কানে যে আওয়াজ ভেসে আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা রাখছে। কিন্তু আমি বলছি যে দিনের পর দিন যে শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি, গ্রুপ জি, শিক্ষাকর্মী থেকে শুরু করে যারা ডিএ চাইছে, তারা নবান্ন অভিযান করেছেন, তারা কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। সেই আওয়াজ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কান অবধি কি পৌঁছেছে? এখন অবধি কিন্তু কোনো উত্তর আসেনি। আছেন বিগত 5 মাস তারা খুব সামান্য বেতন পান। বিগত 5 মাস তারা বেতন পাননি। যে প্রজেক্টে কাজ করেন তার মধ্যে বহু কেন্দ্রীয় প্রজেক্টও আছে, মানে বেতন দিতে পারেনি সরকার। ভাবতে পারছেন কি অবস্থা? যারা কাজ করছেন, মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছেন, তারা বেতন পাচ্ছেন না। এই অবস্থা চলছে। এরপরে বাঙালির মেধা এবং শ্রমের শহীদ দিবস পালন হবে না তো ওখানে অন্য কিছুর আয়োজন করা হবে নাকি? তাই এখানে বসে বসে আজকে দেখুন বাঙালি জাতিকে বাঁচিয়ে তোলার, মহাকাশে প্রেরণ করার গল্প শোনানো হবে। কিন্তু বাঙালি জাতির যে দুটো করলে পরে বাঙালি জাতিরা বাঁচবে সেটার ব্যবস্থা করুন মাননীয়া, তাহলেই বাংলাটা বেঁচে যাবে। আপনাকে নতুন করে কিছু করার প্রয়োজন নেই। আপনি আপনার রাজধর্মটা পালন করুন। কাটমানির খোরদের এবং দুর্নীতিগ্রস্তদের স্বার্থ রক্ষা বাদ দিয়ে রাজধর্ম পালন করুন, তাহলেই হবে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে ওদের পশ্চিমবঙ্গের মেধা শ্রম বাদে আর একটা যে বিষয় নিয়ে কথা হয়, নিরাপত্তা। সেই নিরাপত্তা নিয়ে কসবা ল কলেজে যা ঘটে গেছে, তারপর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে কোনো কথা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কোনো কথা বলার চেষ্টা করেননি। এখানে আমি কথা বলে নেব দিদির সঙ্গে। দিদি, এই রাজ্যে নারী নিরাপত্তা, মুখ্যমন্ত্রী বলেন যে আমাদের রাজ্যে নারী নিরাপত্তা আছে, আমরা তারপর দেখছি পরপর যে ঘটনাগুলো ঘটছে কসবা ল কলেজে, তারপরে রাজ্যের শাসক দলের মুখে কোনো কথা নেই। দেখুন, পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা বলতে এখন তলানিতে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা দিন যদি টিভির খবরে দেখা যায়, কোনো না কোনো জায়গায় হচ্ছে নারীর সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে। আরজি করের ঘটনার পরেও কিন্তু আমাদের প্রশাসনের কিন্তু টনক নড়েনি, কিংবা নারীদের যে নিরাপত্তা দেওয়ার কথা সেটা কিন্তু প্রশাসনের কাছে আসেনি। তারা হয়তো অপরাজিতা বিলটা এনেছে, কিন্তু অপরাজিতা বিলে কাদেরকে রক্ষা করছে? যারা ধর্ষক তাদেরকে রক্ষা করছে। একদিকে উনি অপরাজিতার বিল আনছে, আর আরেকদিকে হচ্ছে 41 জন আইনজীবীকে দাঁড় করিয়ে দিচ্ছেন সঞ্জয় কিংবা হচ্ছে সন্দীপ ঘোষের ফাঁসি আটকানোর জন্য, কিংবা তাদের বিচার পাইয়ে দেওয়ার জন্য। তাহলে কি করে তারা বলছে যে নারীর নিরাপত্তা এখানে ভালো আছে? আমরা আজকে নারীরা রাত্রেবেলায় কেন, দিনের বেলাতে একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে যেতে ভয় পাই? তার কারণ হলো, যদি আমি আমার ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে যাই, তাহলে দেখা যাবে যে সেইখানে আমার সাথে শ্লীলতাহানি হলে কেউ কিন্তু তার দায় ভারটা নেবে না। আর যারা করছে তারা তো সেই শাসক দলেরই অংশ। তাহলে কোথায় গেল আমাদের সেই নারীর নিরাপত্তা? কেন একের পরে এক নারীর স্বাধীনতার উপরে হস্তক্ষেপ হচ্ছে? কেনই বা নারীরা নিজেদের কর্মস্থলে সুরক্ষিত নয়? কেনই বা একটা 5 বছরের মেয়েকে ধর্ষিতা হতে হবে? কেনই বা একটা 80 বছরের বৃদ্ধাকে ধর্ষিতা হতে হবে? কেন মুখ্যমন্ত্রী এইগুলোর এগেনস্টে কিছুদিন আগে আরজি করের ঘটনার পরে দেখা গেল যে মাননীয়া হচ্ছে করলেন, মিছিল করলে, কাদের এগেনস্টে করলেন? না, ধর্ষকদের এগেনস্টে করলেন। কিন্তু ওটা কি সত্যিকারে মিছিলটা করার কি কোনো দরকার ছিল? হয়তো দরকার ছিল না। তার কারণ হচ্ছে যতবার উনি মিছিল করছেন তার পরেই হচ্ছে আর একটা করে ধর্ষণ বাড়ছে। তার মানে উনি বলতে চাইছে তোমরা ধর্ষণ করো, আমি তোমাদেরকে সাপোর্ট করব। এইটা তো একটা মুখ্যমন্ত্রীর
মানে ভাষা হতে পারে না। এটা তো উনি যখনই যেখানে হবে সেখানে হয় বন্ধুর জন্যে হচ্ছে, নইলে মেয়েটির চরিত্রকে দাগিয়ে দিচ্ছে, কিংবা হচ্ছে সেখানকার ব্যবস্থাকে দাগিয়ে দেওয়া হচ্ছে, কিংবা কেউ এটাও বলছে যে উনি কেন একা গেলেন, উনি তো আমাদের দলের কাউকে নিয়ে যেতে পারতেন, কেন একটা মেয়েকে নিজের কর্মক্ষেত্রে অন্য লোককে সঙ্গে করে নিয়ে যেতে হবে, কেন আমি আমার স্বাধীনতায় যে কোনো জায়গায় যেতে পারবো না। ওনারা সবসময় নারীদের পোশাক আশাক নিয়ে বলছে, নারীরা যথেষ্ট ভালোই পোশাক পরে, পোশাক কোনো সময় মানসিক বিকৃত শিকার হয় না, মানসিকতাটা মানুষের মানসিকতার মধ্যে দিয়ে আসে। ওনাদের হচ্ছে মানসিকতাটাকে চেঞ্জ করা দরকার, তবেই কিনা পশ্চিমবঙ্গের নারীরা সত্যিকারের সুরক্ষিত হবে।